ধরুন একজন সেনা কর্মকর্তা, দেশের একটি গুরুত্বপূর্ণ অঞ্চলের দায়িত্ব তার কাঁধে, কিন্তু এক রাতেই সবকিছু বদলে যায়। কমান্ডার থেকে তিনি হয়ে উঠলেন সন্দেহভাজন সন্ত্রাসীতে। তিনি ট্রিগার টানেননি, কোথাও হামলাও চালাননি, তবুও ভোর হতেই পুরো দেশের চোখ পড়ল তার দিকে। একটি হত্যাকাণ্ড আর একটি রেডিও ঘোষণা, এই দুইয়ের মাঝখানেই ইতিহাস তাকে দাঁড় করিয়ে দিল কাঠগড়ায়। এই মানুষটির নাম মেজর জেনারেল আবুল মঞ্জুর। তিনি কি সত্যি ক্ষমতার লোভে সবকিছুর নেপথ্যে ছিলেন, নাকি তিনি ছিলেন এমন এক পরিস্থিতির ভেতর আটকে পড়া একজন সেনা কর্মকর্তা যেখানে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ ছিল খুবই সীমিত? 1981 সালের সেই অস্থির সময়ে যখন ঢাকা আর চট্টগ্রাম দুদিক থেকে একটি দেশকে টানছিল, ঠিক তখনই আবুল মঞ্জুর হয়ে ওঠেন ইতিহাসের সবচেয়ে বিতর্কিত ও আলোচিত নামগুলোর একটি। এই ভিডিওতে আমরা সেই ভোরের গভীরে নামবো এবং জানার চেষ্টা করব তিনি কে ছিলেন, তার দায়িত্ব কি ছিল, আর সত্যিই কি তিনি অপরাধী ছিলেন, নাকি শুধু সন্দেহের কারণেই তাকে জীবন দিতে হয়েছিল। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, আর নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। মেজর জেনারেল আবুল মঞ্জুর ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর একজন উচ্চ পদস্থ কর্মকর্তা। 1981 সালে তিনি চট্টগ্রাম অঞ্চলের জিওসি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। এই পদে থাকার অর্থ হল চট্টগ্রাম অঞ্চলের পুরো সামরিক নিয়ন্ত্রণ ছিল তার হাতে। তার দায়িত্ব শুধু সেনা ইউনিটেই সীমাবদ্ধ ছিল না, স্থানীয় প্রশাসন, নিরাপত্তা পরিস্থিতি সবকিছুর উপরই তার নজর ছিল। সেনাবাহিনীর ভেতরে তিনি পরিচিত ছিলেন একজন ধীর ও প্রভাবশালী কমান্ডার হিসেবে। মুক্তিযুদ্ধের সময় তিনি সক্রিয়ভাবে যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। সেই সময়ের সাহসী ভূমিকা ও নেতৃত্বের দক্ষতা তাকে সেনাবাহিনীতে দ্রুত এগিয়ে যেতে সাহায্য করে। কিন্তু ইতিহাসে তার নাম সবচেয়ে বেশি আলোচিত হয় 30 মে 1981 সালের সেই ভোরের কারণে, যেদিন রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হন। এই ঘটনার পর থেকেই মঞ্জুর হয়ে ওঠেন এক রহস্যময় ও বিতর্কিত চরিত্র। এই সময়ের মঞ্জুরকে বুঝতে গেলে দেখা যায় তিনি কেবল একজন সৈনিক ছিলেন না, তিনি ছিলেন সেই সময়ের রাজনৈতিক ও সামরিক সমীকরণের একটি গুরুত্বপূর্ণ অংশ। এমন একটি অবস্থান যেখানে দায়িত্ব আর সন্দেহ একসঙ্গে এসে পড়ে। ইতিহাসবিদ ও সাংবাদিকদের মতে মঞ্জুর ছিলেন অবস্থানগতভাবে গুরুত্বপূর্ণ, কিন্তু তিনি সরাসরি হত্যাকাণ্ডে জড়িত ছিলেন কিনা তা আজও নিশ্চিত নয়। তার নাম সামনে আসে মূলত এই কারণে যে তিনি ছিলেন চট্টগ্রামের সর্বোচ্চ সামরিক কর্মকর্তা। এইভাবে আবুল মঞ্জুর হয়ে ওঠেন ইতিহাসের সবচেয়ে জটিল সময়ের প্রতীক হিসেবে, যেখানে ক্ষমতা, দায়িত্ব আর রহস্য একসঙ্গে এসে মিশে যায়। 30 মে 1981 ভোরের অন্ধকার তখনও পুরোপুরি কাটেনি। চট্টগ্রাম শহর ধীরে ধীরে জেগে উঠছে, আর মানুষের চোখে স্পষ্ট আতঙ্ক। হঠাৎ চট্টগ্রাম বেতার কেন্দ্র থেকে প্রচারিত হয় এক অদ্ভুত ও তীব্র ঘোষণা। সব রেডিওতে একই কণ্ঠ বারবার শোনা যায়, রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হয়েছে, সেনাপ্রধান হোসাইন মোহাম্মদ এরশাদকে বরখাস্ত করা হয়েছে এবং নতুন সেনাপ্রধান হিসেবে ঘোষণা করা হয়েছে মীর শওকত আলীর নাম। এই ঘোষণার সঙ্গেই জুড়ে যায় মেজর জেনারেল আবুল মঞ্জুরের নাম। এই মুহূর্ত থেকেই তিনি রাষ্ট্রের চোখে হয়ে ওঠেন চট্টগ্রামের অস্থায়ী ক্ষমতার কেন্দ্র। মানুষ হতবাক হয়ে শোনে, কেউ বোঝার চেষ্টা করে, কেউ ভয়ে চুপ করে যায়। রাস্তায় নীরবতা, দোকানপাট বন্ধ, মানুষ দ্রুত ঘরে ফিরে যায়। কিন্তু এখানেই প্রশ্ন ওঠে, এই ঘোষণা কি মঞ্জুরের নিজের ইচ্ছায় দেওয়া হয়েছিল, নাকি তিনি এমন এক পরিস্থিতিতে পড়েছিলেন যেখানে পিছিয়ে যাওয়ার কোনো সুযোগ ছিল না? ইতিহাস আজও এর নিশ্চিত উত্তর দিতে পারেনি। বিশ্লেষকদের মতে এই ঘোষণা ছিল রাজনৈতিক ও সামরিক টানাপোড়েনের ফল, আর সেই সমীকরণের কেন্দ্রে ছিলেন মেজর জেনারেল আবুল মঞ্জুর। তার পথ, তার অবস্থান, তার উপস্থিতি তাকে সন্দেহের কাতারে ফেলতে বাধ্য হয়। এই সকালেই ঢাকা ও চট্টগ্রামের মধ্যে ক্ষমতার দ্বন্দ্ব স্পষ্ট হয়ে ওঠে, আর সেই সঙ্গে আবুল মঞ্জুরের নাম ইতিহাসে স্থায়ীভাবে যুক্ত হয়ে যায় রহস্য আর বিতর্কের সঙ্গে। সেই রাতেই চট্টগ্রাম সার্কিট হাউসে ঘটে যায় বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে আলোচিত ঘটনাগুলোর একটি। রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হন এক আকস্মিক হামলায়। কিন্তু একটি বিষয় পরিষ্কার, মেজর জেনারেল আবুল মঞ্জুর সেই সময় সরাসরি হত্যাস্থলে উপস্থিত ছিলেন না। তার অবস্থান ছিল শহরের অন্য অংশে, অর্থাৎ সামরিক কমান্ডো কক্ষের কাছাকাছি। তবুও পুরো ঘটনার দায় এসে পড়ে তার উপর, কারণ খুব সাধারণ, তিনি ছিলেন চট্টগ্রামের সর্বোচ্চ সামরিক কর্মকর্তা। যে অঞ্চলে রাষ্ট্রপতি নিহত হন সেই অঞ্চলের দায়িত্বে থাকা ব্যক্তি স্বাভাবিকভাবে সন্দেহের মুখে পড়েন। ইতিহাস ও সাংবাদিক প্রতিবেদনগুলো জানায় হত্যাকাণ্ডটি
সংগঠিত হয়েছিল অফিসার মতিউর রহমান এবং তার সহযোগী কর্মকর্তাদের নেতৃত্বে। এই পরিকল্পিত হামলাতেই রাষ্ট্রপতির মৃত্যু হয়। তবুও পরিস্থিতি জটিল হয়ে ওঠে। মঞ্জুরকে কেউ সরাসরি হত্যাকারী না ভাবলেও রাজনৈতিক ও সামরিক বাস্তবতায় তার নাম জড়িয়ে যায়। অনেক বিশ্লেষক বলেন, ক্ষমতার খেলায় সবসময় প্রকৃত দোষী সামনে আসে না। এই সময়ে মঞ্জুর ছিলেন এমন এক অবস্থানে যেখানে দায়িত্ব আর সন্দেহ এক হয়ে যায়, আর সেখান থেকেই তিনি ইতিহাসে এক রহস্যময় চরিত্রে পরিণত হন, যার সত্য আজও পুরোপুরি স্পষ্ট নয়। এই অধ্যায় আমাদের মনে করিয়ে দেয়, ইতিহাসে দায় আর দোষ অনেক সময় এক হয়ে যায়, এমনকি প্রমাণ ছাড়াও। হত্যাকাণ্ডের পরপরই ঢাকা ও চট্টগ্রামে দুই রকম বাস্তবতা তৈরি হয়। ঢাকায় অস্থায়ী রাষ্ট্রপতি আব্দুস সাত্তারের নেতৃত্বে সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। সেনাপ্রধান হুসাইন মোহাম্মদ এরশাদ নির্দেশ দেন, হত্যা ও অস্থিরতার সঙ্গে জড়িতদের আত্মসমর্পণ করতে হবে। সংবাদপত্র ও রেডিওতে নিয়মিত বার্তা প্রচার হতে থাকে। অন্যদিকে চট্টগ্রামে মেজর জেনারেল আবুল মঞ্জুরের উপস্থিতিতে চট্টগ্রাম শহর কার্যত সামরিক তত্ত্বাবধানে চলে যায়। শহরের মানুষ বিভ্রান্ত হয়ে পড়ে। সেনা ইউনিটগুলোর মধ্যেও অনিশ্চয়তা ছড়িয়ে পড়ে। একদিকে ঢাকায় সরকারের নির্দেশ, অন্যদিকে চট্টগ্রামের ভিন্ন বাস্তবতা। এই দ্বন্দ্ব পুরো দেশকে দুই ভাগে ভাগ করে দেয়। এই সময়ে মঞ্জুর হয়ে ওঠেন এক চাপের কেন্দ্রবিন্দু। প্রকাশ্য ও অপ্রকাশ্য দুই দিক থেকেই চাপ বাড়তে থাকে। ইতিহাস প্রমাণ করে, কখনো কখনো শুধু একটি পদই একজন মানুষকে বিতর্কের কেন্দ্রে নিয়ে আসে। ঘটনার পর অর্থাৎ 31শে মে রাতে মেজর জেনারেল আবুল মঞ্জুর হঠাৎ চট্টগ্রাম সেনানিবাস থেকে পালিয়ে যান। চারপাশে তখন বিভ্রান্তি, গুজব আর অনিশ্চয়তা ছড়িয়ে পড়ে। কয়েকদিনের মধ্যেই তাকে একটি চা বাগান এলাকা থেকে গ্রেফতার করা হয়। সরকারি ভাষ্য অনুযায়ী সেনানিবাসে নেওয়ার পথে গোলাগুলিতে তিনি নিহত হন এবং পরে হাসপাতালে মারা যান। কিন্তু এই ব্যাখ্যা ঘিরেই জন্ম নেয় সবচেয়ে বড় প্রশ্নগুলো। একজন বন্দী উচ্চ পদস্থ সেনা কর্মকর্তা কিভাবে গুলিবিদ্ধ হয়ে মারা যান? কেন তার বিচার বা জবানবন্দির সুযোগ দেওয়া হলো না? এই প্রশ্নগুলোর কোনো পরিষ্কার উত্তর আজও নেই। আর এই রহস্যই মঞ্জুরের মৃত্যুকে ইতিহাসের সবচেয়ে বিতর্কিত অধ্যায়গুলোর একটি করে তোলে। ক্ষমতা, রাজনীতি আর সামরিক বাস্তবতার সংঘর্ষে একজন মানুষ কিভাবে হারিয়ে যেতে পারে, মঞ্জুরের গল্প তারই একটি বাস্তব উদাহরণ। মেজর জেনারেল আবুল মঞ্জুরের নাম নিয়ে ইতিহাস আজও বিভক্ত। এক পক্ষ মনে করে তিনি রাষ্ট্রের বিরুদ্ধে অস্ত্র ধরেছিলেন, তাদের চোখে তিনি একজন ষড়যন্ত্রকারী। অন্য পক্ষের মতে তিনি ছিলেন রাজনৈতিক ও সামরিক সমীকরণের শিকার, একজন কর্মকর্তা যিনি এমন এক খেলায় আটকে পড়েছিলেন যার নিয়ন্ত্রণ তার হাতে ছিল না। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আজও কোনো নিশ্চিত প্রমাণ নেই যে তিনি সরাসরি হত্যাকাণ্ডের পরিকল্পনায় যুক্ত ছিলেন। এই অধ্যায় আমাদের শেখায়, ইতিহাস সবসময় সাদা কালো নয়। অনেক সময় একজন মানুষ পরিস্থিতির আড়ালে ঢাকা পড়ে যায়। মঞ্জুর কি নায়ক ছিলেন নাকি ইতিহাসের নীরব বলির পাঠা? এই প্রশ্নের উত্তর আজও খোলা। মেজর জেনারেল আবুল মঞ্জুর হয়তো নায়ক, নয়তো ষড়যন্ত্রকারী, তবে নিশ্চিতভাবে বলা যায় তিনি ছিলেন 1981 সালের সবচেয়ে রহস্যময় চরিত্রগুলোর একজন। এই ভিডিওর উদ্দেশ্য কাউকে দোষী সাব্যস্ত করা নয়, উদ্দেশ্য একটাই, ইতিহাসের সেই জটিল সময়কে বোঝা। এখন প্রশ্নটা আপনাদের কাছে, মেজর জেনারেল আবুল মঞ্জুর কি নায়ক ছিলেন নাকি ইতিহাসের এক নীরব বলির পাঠা? আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না।